বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান চতুর্থ অধ্যায় শ্বসন। তো এটা হলো শ্বসনের কিন্তু 5 নাম্বার পর্ব। যদি 1 থেকে 4 নাম্বার পর্ব এবং তৃতীয় অধ্যায়ের ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এ পর্বে আলোচনা করা হবে মূলত অনুশীলনী। তো অনুশীলনীর প্রথমে আমাদের কি আছে? শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণটা আমরা এখন করব। তো 1 নাম্বার কি? ড্যাশ খাদ্য তৈরি হয় কিন্তু ড্যাশ খাদ্য জারিত হয়। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় এবং কিন্তু শ্বসন প্রক্রিয়ায় খাদ্য জারিত হয়। 2 নাম্বার, জীবকোষের ড্যাশ নামক সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে কোষের শক্তিকর বলা হয়। তো কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি কি? সেটা হলো মাইটোকন্ড্রিয়া। এটা কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীতে জানি যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। তো 3 নাম্বারে কি? ফুসফুস অসংখ্য ড্যাশ দ্বারা গঠিত। ফুসফুস অসংখ্য কি? ব্রঙ্কিউল দ্বারা গঠিত। এটা কিন্তু আমরা পড়ে আসছি। এরপর ড্যাশ একটি ছোঁয়াছুঁয়ে রোগ, যক্ষ্মা একটি ছোঁয়াছুঁয়ে রোগ। শ্বসন একটি ড্যাশ প্রক্রিয়া। শ্বসন একটি কি? বিপাকীয় প্রক্রিয়া। এরপর হলো আমাদের কি? সংক্ষিপ্ত প্রশ্ন। তো 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এর উত্তরগুলো কি আমরা জেনে নেই। 1, অন্তঃশ্বসন কাকে বলে? উত্তর, যে প্রক্রিয়ায় কোষের মাইটোকন্ড্রিয়ার ভিতরে কতগুলো এনজাইমের নিয়ন্ত্রণাধীনে। তো এই মাইটোকন্ড্রিয়াটা কিন্তু কোথায় থাকে? কোষের ভিতরে। এই জন্য বলা হচ্ছে কোষের মাইটোকন্ড্রিয়ার ভেতরে কতগুলো এনজাইমের নিয়ন্ত্রণাধীনে খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে শক্তি ও কার্বন ডাই অক্সাইড বিমুক্ত হয়, তাকে অন্তঃশ্বসন বলা হয়। তো অন্তঃশ্বসনটা কি? অন্তঃশ্বসনটা ঘটে মূলত কোষের অভ্যন্তরে। কোষের অভ্যন্তরে কোথায়? মাইটোকন্ড্রিয়ার ভিতরে। কি? এনজাইমের নিয়ন্ত্রণাধীনে। এনজাইম কিন্তু নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সে কিন্তু বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে বা হ্রাস করে। 2 নম্বর হলো নিউমোনিয়া। নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ কি? উত্তর, এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া রোগ হয়। এ রোগের লক্ষণগুলো হলো: 1, কাশি ও শ্বাসকষ্ট হয়, এটা আমরা জানি। 2, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়ে যায়, এটা আমরা শিশুদের বেলায় দেখি যে নাকের ছিদ্রটা বেশি বড় হয়। 3, বেশি পরিমাণে জ্বর আসে। 4, কাশির সময় বুক ব্যথা অনুভব হয়। তো 3 নম্বর কোশ্চেন, শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। শ্বসনটা কেন আমাদের প্রয়োজন? উত্তর, প্রকৃতপক্ষে অক্সিজেন দ্বারা খাদ্যস্থ স্থৈতিক শক্তি যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত হয়। এই শব্দটা হলো সঞ্চিত, আর এটা হলো স্থৈতিক। এখানে ঠিক মতো উঠছে না। তাকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত করাই শ্বসনের মুখ্য উদ্দেশ্য। এই গতিশক্তি ও তাপ শক্তি দ্বারা জীব খাদ্য গ্রহণ, চলন, রেচন, বৃদ্ধি, জনন প্রভৃতি শরীরবৃত্ত কাজ সম্পন্ন করে। কাজে জীবের জীবনে শ্বসনের গুরুত্ব অপরিসীম। তো এই অংশটুকু যদি ভালো করে বুঝতে চাও তাহলে এই অধ্যায়ের প্রথম ভিডিওটা দেখে নেবা, তাহলে সুন্দর করে বুঝতে পারবা। এরপর হলো বায়ুথলির কাজ কি? যেখানে যেই থলিতে যে বাতাস থাকে সেই বায়ুথলির কাজ কি? তো উত্তর, বায়ুথলির কাজ নিচে উল্লেখ করা হলো: 1, বায়ু আদান প্রদানে সাহায্য করা। 2, এটি মজুদ বাতাসের ভাণ্ডার হিসেবে কাজ করে, মানে বায়ুথলিতে বাতাস জমা থাকে, এটা স্বাভাবিক। 3, এটি শব্দ সৃষ্টিতে সাহায্য করে, যে আমরা কথা বলি যে এই শব্দগুলো সৃষ্টিতে বায়ুথলি সাহায্য করে। 4, অক্সিজেন রক্তজালিকায় প্রবেশে সাহায্য করে। এই আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি এই অক্সিজেনটা রক্ত নালিকা যে আছে, রক্তজালিকা বা কৌশিক জালিকা বলা হয়, এই জালিকাটাতে প্রবেশ করতে সহায়তা করে এই বায়ুথলি। এরপর হলো 5 নম্বর প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণীদেহে শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা করো। উত্তর, শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাকীয় ক্রিয়া। শ্বসনটা কিন্তু কোষের অভ্যন্তরে ঘটে, এই জন্য বলা হচ্ছে অন্তঃকোষীয়। উদ্ভিদ ও প্রাণী দেহে শ্বসন প্রক্রিয়াটি মূলত একই। এই জীবদেহে, অর্থাৎ জীবদেহে শ্বসন প্রক্রিয়াটা একই, এই জন্য এখানে বলা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী দেহে শ্বসন প্রক্রিয়াটা একই। জীব মানে উদ্ভিদ এবং প্রাণী দুটাকেই বোঝায়। উদ্ভিদ দেহে শ্বসনকারী অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল। তো উদ্ভিদ দেহে কি করে?
অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যে বিনিময় প্রক্রিয়াটা এটা কিন্তু সরল প্রক্রিয়ায় হয়। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসনাঙ্গ নাই, মানে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে উদ্ভিদের শ্বসনাঙ্গ এইটা। তো পাতার পত্র রন্ধ্র অর্থাৎ পাতার ছিদ্র, কাণ্ডের লেন্টিসেল, কাণ্ডের মধ্যেও এক ধরনের ছিদ্র থাকে যেটাকে লেন্টিসেল বলা হয়, এবং অন্তঃকোষ স্থানের মাধ্যমে বায়ু দেহ অভ্যন্তরে প্রবেশ করে। উদ্ভিদের দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিন্তু বাতাস কিন্তু এই জায়গাগুলোর মাধ্যমে প্রবেশ করে, যে পাতার পত্র রন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল এগুলোর অন্তঃকোষ স্থানের মাধ্যমে। প্রাণীদেহের শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয়। নিম্ন শ্রেণীর প্রাণীতে ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে, মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে, স্থলজ ও মেরুদণ্ডীরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে। এগুলো কিন্তু আমরা মোটামুটি প্রায় সবই জানি। এরপর আছে কি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, শেষ হওয়ার পরে আছে কি বহু নির্বাচনী প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা কি, কোনটি উদ্ভিদের শ্বসনাঙ্গ নয়? কোনটা উদ্ভিদের শ্বসনাঙ্গ নয়? রক্ষীকোষ কিন্তু উদ্ভিদের শ্বসনাঙ্গ, লেন্টিসেল কিন্তু উদ্ভিদের শ্বসনাঙ্গ, পত্ররন্ধ্রও কিন্তু উদ্ভিদের শ্বসনাঙ্গ, অর্থাৎ এই ত্বক হলো সঠিক অ্যান্সার, এটা শ্বসনাঙ্গ নয় উদ্ভিদের। তো এইটা পড়ার সময় কিন্তু আমাদের উদ্ভিদের শ্বসনাঙ্গ কোনটি নয় এটা মুখস্থ করলে হয় না, সাথে সাথে কিন্তু এই জায়গাটুকু খেয়াল রাখতে হবে কোনগুলো উদ্ভিদের শ্বসনাঙ্গ। 2, নিম্ন শ্রেণীর প্রাণীরা শ্বাসকার্য চালায়, কি দ্বারা চালায়? ফুলকা ও ত্বকের সাহায্যে? না, এটা কিন্তু না, হবে না। ফুলকা কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদের শ্বসনাঙ্গ নয়। ত্বক ও ট্রাকিয়ার সাহায্যে, এই যে এই ত্বক আর ট্রাকিয়াটা কিন্তু সঠিক উত্তর। এই ত্বক এবং ট্রাকিয়ার সাহায্যে নিম্ন শ্রেণীর প্রাণীরা কিন্তু শ্বসন কার্য চালায়। ফুসফুস ও ফুলকার সাহায্যেও না, এটা হলো উন্নত শ্রেণীর প্রাণী, এটা সঠিক অ্যান্সার হবে না। সঠিক অ্যান্সার হবে কত? 2 নাম্বার। 2 নাম্বার কোথায় আছে? খ, তার মানে খ হচ্ছে সঠিক অ্যান্সার। উদ্দীপকটি লক্ষ্য করো, 3, 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটা কি? এই হলো আমাদের উদ্দীপক, এটা খেয়াল করতে হবে। এই যে এটা হলো কি শ্বাসনালী, এটা হলো বি দ্বারা বোঝানো হয়েছে। শ্বাসনালী দুইটা শাখায় বিভক্ত হয়েছে যাকে বলা হয় ব্রঙ্কিউল, এটাও ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এখানে কৌশিক জালিকা হচ্ছে এক্স, আর এখানে কোষ অর্থাৎ বায়ুথলি হচ্ছে ওয়াই। তো ডব্লিউ চিহ্নিত অংশটির নাম কি? ডব্লিউ চিহ্নিত অংশটির নাম কি? ব্রঙ্কাস। ডব্লিউ চিহ্নিত অংশের নাম কি হলো? ব্রঙ্কাস, অর্থাৎ এখানে খ নাম্বার হলো সঠিক অ্যান্সার। আর 4 নাম্বার কি, উদ্দীপকে কোন অংশটিতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে? কোন অংশে? ওয়াই অংশে। কিন্তু ওয়াই অংশটা তো মূলত হচ্ছে কোষ, অর্থাৎ এখানের কোষগুলো হচ্ছে বায়ুথলি, এই বায়ুথলিতেই কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে, অর্থাৎ বড় গ হলো সঠিক অ্যান্সার। 5 নং, বি এর সংক্রমণে কোন রোগ হয়? বিটা কি? বি হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী, তাহলে এই শ্বাসনালীর সংক্রমণে কি হয়? অ্যাজমাও হয় না, নিউমোনিয়াও হয় না, যক্ষ্মাও কিন্তু হয় না, হয় কি? ব্রঙ্কাইটিস। তাহলে খ নাম্বার হবে সঠিক অ্যান্সার। এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন 1। উদ্দীপকটা আমরা খেয়াল করি, দেখো এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাইতেছে, অক্সিজেন নাকের ভিতর দিয়ে প্রবেশ করতেছে, সাথে ধূলিবালি। আর এখানে হলো কি, ই হলো এই যে দুইটা ফুসফুস, এই দুইটা ফুসফুসকে এই দ্বারা প্রকাশ করা হয়েছে। তো প্লুরা কি? নিউমোনিয়া একটি মারাত্মক রোগ, ব্যাখ্যা করো। চিত্রে সংগঠিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করে। এই চিত্রে যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা কিন্তু শ্বসন প্রক্রিয়া, এটাও ব্যাখ্যা করতে হবে। এফ উপাদানটি ই অংশে প্রবেশের ফলে, এফ কি? এফ হচ্ছে ধূলিবালি, ই হচ্ছে কি? ফুসফুস, অর্থাৎ ধূলিবালি যদি ফুসফুসে প্রবেশ করে ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো। এই ধূলিবালি ফুসফুসে প্রবেশ করার পরে যে সমস্যাগুলো সৃষ্টি হবে সেটা প্রতিরোধে ব্যাখ্যা করতে হবে। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা চলো দেখে আসি। ক নাম্বার, প্লুরা কি? এখানে প্লুরা বানানটা সঠিক হয় নাই, তো প্লুরা বানানটা প্রশ্ন থেকে তোমরা লিখে নেবা। প্লুরা হলো 2 ভাঁজ বিশিষ্ট একটি পাতলা ঝিল্লি বা পর্দা যা ফুসফুসকে আবৃত রাখে। অর্থাৎ প্লুরা কি? ফুসফুস একটি 2 স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে বলা হয় প্লুরা। আমরা সংখ্যাটা এভাবেও দিতে পারি। খ নম্বর, নিউমোনিয়া ব্যাকটেরিয়াজনিত ফুসফুসের একটি রোগ। এ রোগে আক্রান্ত হলে রোগীর কাশি ও শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয় এবং অনেক বেশি জ্বর হয়। এছাড়া কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে,
শিশুরা এ রোগে আক্রান্ত হলে মৃত্যু পর্যন্ত যেতে পারে, তাই নিউমোনিয়া একটি মারাত্মক রোগ। এরপর আমাদের ঘ নম্বরে বলা হচ্ছে শ্বসন প্রক্রিয়াটি ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ চিত্রে উল্লেখিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করার জন্য। চিত্রে সংগঠিত প্রক্রিয়াটি হলো উন্নত শ্রেণীর প্রাণীর বহিঃশ্বসন প্রক্রিয়া। নিচে প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো। শ্বসন কিন্তু দুই প্রকার, আর এই চিত্রে যেটা দেখানো হয়েছে বহিঃশ্বসন, এই বহিঃশ্বসনটাই আমরা ব্যাখ্যা করব। বহিঃশ্বসন প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান ঘটে। এই গ্যাসীয় বিনিময় দুই পর্যায়ে সম্পন্ন হয়। এর একটি হলো প্রশ্বাস বা শ্বাসগ্রহণ এবং অপরটি হলো নিঃশ্বাস। শ্বাস গ্রহণ করার সময় আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি। এ সময় মধ্যচ্ছদা ও বক্ষপিঞ্জরা স্থির পেশি সংকুচিত হয়। যখন আমরা শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করি তখন কি করে বুকের পিঞ্জরাস্থি এবং মধ্যচ্ছদা, ছাতার মতো যে একটা অংশ আছে উদর গহ্বর এবং বক্ষ গহ্বরকে পৃথক করে রাখছে, সেটা হচ্ছে মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদাটা কি হয়, সংকুচিত হয়। প্রশ্বাসের পরপরই শুরু হয় নিঃশ্বাস পর্যায়ে। নিঃশ্বাস পর্যায়ে ফুসফুসের আয়তন ছোট ও সংকুচিত হয়। এখন দেখো এখানে বলা হইতেছে কি প্রশ্বাস, প্রশ্বাস পর্যায়ে মধ্যচ্ছদার পেশি সংকুচিত হয়ে এখানে বলা হইতেছে কি শ্বাস গ্রহণ করলে, শ্বাস গ্রহণটাই হচ্ছে প্রশ্বাস। আর এই প্রশ্বাস পর্যায়ে কি হয়, ফুসফুসের আয়তন ছোট ও সংকুচিত হয়। ফলে বায়ুথলির ভেতরের বায়ু কার্বন ডাই অক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হয়। এগুলা কিন্তু আমরা আমাদের মেন বই পড়ার সময় ভালো করে বুঝছি, এখানে এই জন্য বেশি একটা আলোচনা করা না। এভাবে মানব দেহে শ্বসন প্রক্রিয়াটি সংগঠিত হয়। তো এই ছিল মূলত ছোট গ। এবং বড় গতে কি বলা হচ্ছে, যে ধূলিবালি যদি ফুসফুসের ভিতরে প্রবেশ করে তাহলে কি সমস্যা হবে। তো উদ্দীপকের চিত্রের এফ উপাদানটি হলো ধূলিবালি। পি অংশে বা ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি বা এজমা রোগ হতে পারে। আমরা ধূলিবালি প্রবেশ করলে জানি কি রোগ হয়, হাঁপানি বা এজমা রোগ। এ রোগে সৃষ্ট সমস্যা প্রতিরোধের জন্য রোগীকে নিচের উপায়গুলো মেনে চলতে হবে। 1 নাম্বার, আলো বাতাসপূর্ণ ঘরে বসবাস করতে হবে। হাঁপানি বা এজমার অংশটুকু পড়লে আমরা দেখবো এইগুলো আছে। 2, যে সকল জিনিস পড়লে বা খেলে হাঁপানি বাড়ে তা থেকে বিরত থাকতে হবে, যেমন পশমি কাপড় ব্যবহার করা যাবে না। 3, ধোঁয়া ধূলিবালি থেকে দূরে থাকতে হবে। 4, স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা যাবে না। 5, বাইরে চলাচলের সময় মুখে মাস্ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। 6 নাম্বার হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে। 7, শ্বাসকষ্টের সময় তরল খাদ্য খেতে হবে। শ্বাসকষ্টের সময় আমরা কঠিন খাদ্য খাবো না, খাবো কি তরল খাদ্য। সুতরাং উপরোক্ত বিষয়গুলো সঠিকভাবে মেনে চললে ফুসফুসের বাইরে থেকে ক্ষতিকর বস্তু প্রবেশ করতে পারবে না। ফলে শ্বাসজনিত বা হাঁপানিজনিত সৃষ্ট সমস্যা প্রতিরোধ করা সহজ হবে। তো এই ছিল 1 নাম্বার সৃজনশীলে। এখন আমরা 2 নাম্বার সৃজনশীলে কি প্রশ্ন আছে চলো দেখি। তো এই 2 নাম্বার সৃজনশীল এখানেও একটা চিত্র আছে। দেখো একটা উদ্ভিদের চিত্র, এখানে ওয়াই চিহ্ন করা আছে এবং সূর্যালোকটাকে দেওয়া আছে এক্স, আর এখানে একটা পাখি দেওয়া আছে, দোয়েল পাখির মতো দেখা যায়, সেটা হচ্ছে জেড। আমাদের প্রথম প্রশ্ন ক, শ্বসন কি, পত্ররন্ধ্র কিভাবে শ্বসনে সাহায্য করে ব্যাখ্যা করো। খ নাম্বার। ঘ নাম্বার হচ্ছে ওয়াই ও জেটের মধ্যে কোনটি এক্স এর উপাদান সরাসরি ব্যবহার করে। এক্স কি, সূর্যালোক, ওয়াই হচ্ছে উদ্ভিদ এবং জেট হচ্ছে প্রাণী। এর মধ্যে ওয়াই হচ্ছে সরাসরি কিন্তু এক্স এর উপাদানটা গ্রহণ করে, অর্থাৎ সূর্যালোক গ্রহণ করে। তো পরে হচ্ছে বড় গ, গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ই ও এফ কিভাবে একে অন্যের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময়ের ক্ষেত্রে ই এবং এফ, এইখানে দুইটা কিন্তু জিনিস ভুল দেওয়া আছে, বুঝছো। এইখানে ইটা হবে ওয়াই যেটা হলো উদ্ভিদ, আর এফটা হবে জেট অর্থাৎ প্রাণী। এখানে উদ্ভিদ এবং প্রাণী কিভাবে একে অপরের উপরে নির্ভরশীল সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা উত্তরটা দেখে নেই। ক নাম্বার আমাদের প্রশ্ন করা হয়েছিল শ্বসন কি। এই শ্বসনের সংজ্ঞাটা যদি ভালো করে বুঝতে চাও তাহলে আমার 1 নাম্বার ভিডিওটা দেখবা, সেখানে ভালো করে বুঝতে পারবা। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত করে ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হয়, তাই শ্বসন। এখানে দেখো কার্বন ডাই অক্সাইড বানানটা একটু সমস্যা আছে, তোমরা ঠিক করে নেবা। পরে খ নাম্বার বলা হচ্ছে
আমাদের প্রশ্নটা কি ছিল খ নম্বরে, যে পত্ররন্ধ্র কিভাবে শ্বসনে সাহায্য করে ব্যাখ্যা করো। আমরা উত্তরটা দেখে নেই। পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, এটা আমরা জানি। পত্ররন্ধ্র মানে পাতার ছিদ্র, পাতার ছিদ্রের মাধ্যমে উদ্ভিদ অক্সিজেনটা গ্রহণ করে। আর এই অক্সিজেনের সাহায্যে উদ্ভিদ দেহে কোষস্থিত খাদ্যকে জারিত করে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে, ফলে উদ্ভিদ দেহে শ্বসন সম্পন্ন হয়। এভাবে পত্ররন্ধ্র অক্সিজেন গ্রহণে সহায়তা করে উদ্ভিদের শ্বসনে সাহায্য করে। এরপর হলো ছোট গ নাম্বার প্রশ্ন। ছোট গ নাম্বার প্রশ্নটা আমাদের কি ছিল, যে ওয়াই ও জেডের মধ্যে কোনটি এক্স এর উপাদান সরাসরি গ্রহণ করে, অর্থাৎ সূর্যের উপাদানটা সরাসরি গ্রহণ করে। আমরা দেখে নেই। চিত্র, ওয়াই হলো উদ্ভিদ, জেড হলো প্রাণী, এক্স হলো সূর্য। উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করার জন্য সরাসরি সূর্যালোক ব্যবহার করে, এটা আমরা জানি। এই প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমণ্ডল হতে প্রাণীর নিঃশ্বাসে পরিত্যাগকৃত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সূর্যের আলোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের সাহায্যে পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করে। বিক্রিয়াটি দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে সংঘটিত হয়। এতে উপজাতক হিসেবে অক্সিজেন উৎপন্ন হয়। সামগ্রিক বিক্রিয়াটি নিম্নরূপ। এই দেখো, কার্বন ডাইঅক্সাইড পানি কি করছে, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। যদি বলা হয় সালোক সংশ্লেষণ কাকে বলে, উদ্ভিদ যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ও পানি ব্যবহার করে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে, তাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলা হয়। আশা করি বুঝতে পারছো। অপরদিকে প্রাণী দেহে ক্লোরোফিল না থাকায় এরা খাদ্য তৈরি করতে পারে না, তাই এরা সরাসরি সূর্যালোক গ্রহণ করে না। প্রাণী দেহে কি ক্লোরোফিল আছে? নাই। এই জন্য কিন্তু এরা খাদ্য তৈরি করতে পারে না, তাই এরা সরাসরি সূর্যালোক গ্রহণ করতে পারে না। এরপর হচ্ছে বড় গ নাম্বার প্রশ্ন। তো এই প্রশ্নে কিন্তু একটা ত্রুটি আছিল, সেটা কিন্তু আমি আলোচনা করছি। তো দেখো, বিনিময়ের ক্ষেত্রে ওয়াই ও জেড অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। নিচে এর উদাহরণ দুটি বিষয়টিকে প্রমাণ করবে। নিচে দুইটি উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টা ভালো করে বুঝে নেব। উদ্ভিদ সালোক সংশ্লেষণের পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন উদ্ভিদ এবং প্রাণীর শ্বসন প্রক্রিয়ার শক্তি উৎপাদনে কাজে লাগে। এটা কিন্তু আমরা জানি। প্রাণীর শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। এভাবেই সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জীবমণ্ডলের মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয়। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বায়ুতে ছাড়ে। প্রাণী শ্বসন কার্যে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। উদ্ভিদ ও প্রাণীর কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের জন্য একে অপরের উপর নির্ভরশীল। উপরের আলোচনা থেকে বলা যায় যে গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ওয়াই ও জেড একে অপরের উপর নির্ভরশীল। তো এই ছিল মূলত আমাদের দুইটি সৃজনশীল আলোচনা। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবে।